গদি ছাড়তে আমরা প্রস্তুত নই, এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। তা না হলে বাংলাদেশের পাইপলাইনে কেন পর্যাপ্ত প্লেয়ার থাকবে না? আপনারা বিশ্বের যে কোনো ভালো কোনো ক্রিকেট দলের দিকে তাকান, দেখবেন যে একটার পর একটা প্লেয়ার বেঞ্চে বসে থাকে, ভালো প্লেয়ার। তারা সুযোগের অপেক্ষায় থাকে কখন তারা দলে ডাক পাবে। আপনি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, ভারত অনেক বড় টিম, এটার পেছনে কিন্তু অনেক বড় টিম তারা তো আর না খেলে হয় নাই, তারা কিন্তু ওইভাবে নিজেদেরকে গ্রুম করে নিয়েছে। আমরা যদি ভারতের দিকে তাকাই, দেখবো যে ভারতের পাইপলাইনে অনেকগুলো প্লেয়ার রয়েছেন, তারা আইপিএলে খুব ভালো করতেছে, তারা ডোমেস্টিক লেভেলে খুব ভালো করতেছে, এমনকি ইন্টারন্যাশনাল লেভেলে তারা আরও বেশি পারফর্ম করতেছে। এটার পেছনে রিজনটা কি? তাদের স্ট্রাকচারটাই অন্য ধরনের। আমরা এক সাকিব আল হাসানকে 20 বছর ইউজ করলাম, কিন্তু 20 বছরে আমরা আরেকটা সাকিব আল হাসানকে প্রডিউস করতে পারলাম না। কেন? কারণ হচ্ছে আমরা ওই ধরনের লেভেল আমরা মেনটেন করতে পারি নাই, বা ওই ধরনের সার্চিং আমাদের নাই, বা আমরা ওই ধরনের কোনো প্লেয়ারকে ওই ধরনের সুযোগ দেয় নেই। শেখ মেহেদী ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে ধরনের পারফরমেন্স দিয়েছিল, সে কিন্তু ডিজার্ভ করতো বাংলাদেশের এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ার জন্য। তাকে কেন সুযোগ দেওয়া হলো না? এখন পাইপলাইনে যদি প্লেয়ার তৈরি না হয়, তাহলে সেটার দায়িত্ব কে দেবে? পাইপলাইনে প্লেয়ার কীভাবে তৈরি হবে? অবশ্যই সেই ধরনের প্লেয়ারকে আপনাদেরকে সুযোগ দিতে হবে খেলার জন্য। কখন আপনি খেলার জন্য সুযোগ দিবেন? যখন তুলনামূলক কম দুর্বল কোনো দলের সাথে আপনি খেলতে যাবেন, তখন হয়তোবা সাকিব, মুশফিক, তামিম তাদেরকে বিশ্রাম দিতে হবে, একটু লো ক্যাটাগরি প্লেয়ারকে আপনাকে সুযোগ দিতে হবে। লো ক্যাটাগরি প্লেয়ার বলতে হচ্ছে যারা নতুন, আমি সেটা বোঝাচ্ছি, তাদের পারফরমেন্স এতটা হাই না। কিন্তু আপনারা যদি এই ক্যাটাগরি প্লেয়ার, মানে সবচেয়ে নামি দামি হস্তিগুলোকে দিনের পর দিন খেলাতে থাকেন, আর তারা যদি ম্যাচ প্র্যাকটিসের সুযোগ না পায়, তো তারা তো গ্রুমই হবে না। এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা শেষ হয়ে গেল, এখন তো একটা কথা তো মোটামুটি 100% আমরা সবাই জানি যে দুইটা নাম চিরতরে বাদ, মাহমুদুল্লাহ আর হচ্ছে মুশফিকুর রহিম। কিন্তু তাদের যে অবর্তমানে কোন প্লেয়ারগুলা তাদের জায়গাগুলো দখল করে নেবে, সেটা কি আপনাদের আদৌ জানা আছে? বা আমরা কি আসলে জানি? আমরা কিভাবে জানবো? আমরা তো ওই ধরনের কোনো প্লেয়ার কিন্তু আমরা দেখতে পাইতেছি না। আমরা যদি একটু ভারতের দিকে তাকাই, আর যদি ভারতের রোহিত শর্মা যদি এখন ওপেনিং থেকে অপশন নিয়ে নেয় বা দল থেকে অপশন নিয়ে নেয়, তাহলে দেখেন তাদের বিকল্প কয়জন রয়েছেন। তাদের বিকল্প রয়েছেন অভিষেক শর্মা রয়েছেন, তারপরে জয়সওয়াল রয়েছেন। কিন্তু বাংলাদেশের কি রয়েছেন? বাংলাদেশের লিটন কুমার দাসকে আমরা দল থেকে বাদ দিয়ে দিলাম, কারণ কি 2-1 ম্যাচে তিনি ফ্লপ করেছেন, তাই তাকে বাদ দিয়ে দিলাম। কিন্তু এই হিসাব করলে তো বিরাট কোহলি দলে জায়গা হয় না। দেখেন বিরাট কোহলি বড় মঞ্চে কিন্তু পারফরমেন্স ঠিকই দিয়েছেন। তো আমাদের তো ওই ধরনের ধৈর্য নাই, পেশেন্স নাই, আমাদের পাইপলাইনে প্লেয়ার তৈরি করার মতো ওই ধরনের চিন্তা ভাবনাই নেই। আমরা যাদেরকে দিয়ে চলতেছে শুধুমাত্র তাদেরকে সুযোগ দিতেছি, আর যাদেরকে সুযোগ দেওয়ার দরকার তাদেরকে দিয়ে দিতেছি না। এই দেখেন মুশফিকের কারণে গত ম্যাচে আমরা নিউজিল্যান্ডের কাছে যে হারলাম, মুশফিকের জায়গায় কিন্তু সৌম্য সরকারের খেলার কথা। নিঃসন্দেহে কিন্তু সৌম্য সরকার তার থেকে ভালো ব্যাটিং করতে পারেন, বা বর্তমান যদি প্রেক্ষাপট হিসাব করেন, 2025 সালের প্রেক্ষাপট যদি হিসাব করেন, তাহলে নিঃসন্দেহে তিনি দলে ঢোকার দাবিদার। কিন্তু তিনি কেন দল ঢুকতে পারলেন না? ওই যে মুশফিক রহিম একটা বড় একটা নাম, বড় একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডকে সরাসরি তো না করা যাচ্ছে না। তো এই না করার পিছনে কিন্তু পারফরমেন্স দরকার। এই পারফরমেন্সগুলোর জন্য সৌম্য সরকারের মতো প্লেয়ার বা তার থেকে একটু লো ক্যাটাগরি প্লেয়ারকে রেগুলার বেসিসে আমাদের খেলানোর প্রয়োজন ছিল। আমরা কিন্তু ওই ট্রিক্সটা মেনটেন করতে পারি নাই। তারপর আমরা আরেকটা জিনিস ভুল করি কি, মানে আমরা সবসময় একই ধাঁচের ক্রিকেট খেলতে চাই। যখন মনে করেন আমরা গত ম্যাচ থেকে শিক্ষা নিলাম যে আমাদেরকে হিট করে খেলতে হবে, আমরা হিটই করে যাচ্ছি, কিন্তু আমাদের যে পার্টনারশিপ প্রয়োজন গত ম্যাচ কিন্তু আমরা সেটাও করতে পারি নাই। তো দিন শেষে কিন্তু এগুলো কিন্তু সব কাউন্টেবল হয়। বর্তমানে বাংলাদেশ টিমের পেস বোলিং অনেকটা যতটা সমৃদ্ধ, এই তুলনায় কিন্তু ব্যাটিংটা এখন দুর্বল দেখা যাবে, অনেকটা ফ্যাকাশে দেখা যাবে। এখন দেখেন পেস বোলিং কিন্তু আমাদের পাইপলাইনে যথেষ্ট পরিমাণ ভালো পেস বোলার রয়েছে। হাসান মাহমুদ দলে ঢোকার চান্স পাইতেছে না, তারপরে শরীফুল ইসলাম দলে ঢুকতে পারতেছে না। আর দেখেন কারা খেলতেছে, নাইট রানা খেলতেছে, তাসকিন খেলতেছে, তানজিদ সাকিব খেলতেছেন। এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি গেল, আমাদের যে নিজস্ব প্ল্যানিং ভুল এবং আমাদের যে স্ট্র্যাটেজি ভুল, সেটিকে আপনাদের চোখে পড়ে? কেন বলতেছি, ভারতের দেখেন 5 থেকে 6টা রাইট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছেন। তো আমরা কি করলাম, নাসুম আহমেদের মতো বলারকে দলে তো ঠিকই নিলাম, কিন্তু তাকে কোনো খেলার সুযোগ দিলাম না। তো এটা তো কোনো কথা হতে পারে না। গেম প্ল্যান চিন্তা করা উচিত। যেখানে তারা 3টা স্পিনার খেলাইতেছে এই ক্যাটাগরি, আপনি রবীন্দ্র জাদেজা বলেন, অক্ষর প্যাটেল বলেন, কুলদীপ যাদব বলেন, এবং বরুণ চক্রবর্তী তাদের বেঞ্চে বসা। আমাদের বেঞ্চটা দেখেন, বেঞ্চে ওই ধরনের প্লেয়ারই নেই। নাসুম আহমেদকে আমরা বসায় রাখছি, কিন্তু দলে আপনি কি মনে করতেছেন সাকিব আল হাসানের বিকল্প মেহেদী হাসান মিরাজকে আমরা এই পর্যন্ত হোয়াইট বল ক্রিকেটে ওই ধরনের কোনো পারফরমেন্স দেখতে পাই নাই। হ্যাঁ, মেহেদী হাসান মিরাজ অ্যাজ এ ব্যাটসম্যান উনি পারফেক্ট, কিন্তু উনি যে একটা বল দিতে পারে, 2-4 ওভার করতে পারে, এটা মাহমুদুল্লাহ রিয়াদের সমতুল্যই। হ্যাঁ, এর থেকে বেশি যদি আপনি চিন্তা করেন, সেটা বোকা সরকার বাস করা হবে। দেখেন গতকালের ম্যাচে ব্রেসওয়েল যে ধরনের বল করেছেন, যে ধরনের টার্ন তিনি পেয়েছেন, 4 উইকেট দিয়েছেন
4 উইকেট নিয়েছেন 26 রানে 10 ওভার বোলিং করে। আর মেহেদী হাসান মিরাজের বোলিং দেখেন, কোনো সময় কি আপনাদের মনে হয়েছে যে মেহেদী হাসান মিরাজের বলে আমরা থ্রেট দেখতে পাচ্ছি, আমরা উইকেটের সুযোগ পাবো বা উইকেট আমরা পেতে পারি? হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে তার বোলিংয়ের সময় 2বার আমরা রান আউটের সুযোগ পেয়েছি, এছাড়া তেমন কোনো সুযোগ কিন্তু আমরা তার বলে আমরা দেখতে পাইনি। সুতরাং মেহেদী হাসান মিরাজকে আমরা যদি সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হিসেবে চিন্তা করি, তা আমাদের বোকামি ছাড়া আর কিছুই হবে না। তো সাকিব আল হাসানের বিকল্প কেন তৈরি হলো না? কারণ আমরা নিজেরা তৈরি করতে দেই নাই। সাকিব আল হাসানের মতো যদি প্লেয়ার আমরা খুঁজে বের করতাম, হয়তোবা 100-এ 100 তো কখনোই সম্ভব না। আপনি যদি সচিন টেন্ডুলকারের সাথে বিরাট কোহলি কম্পারিজন করেন, তা কোনো সময় হবে না। সচিনের জায়গায় বিরাট কোহলির জায়গায়, কিন্তু তারা দুজনেই লিজেন্ড। তো হয়তোবা সাকিব আল হাসানের জায়গায় থাকতো, কিন্তু সাকিব আল হাসানের সমতুলনা হলেও, 1 গ্রেড নিচে হলেও কিংবা 1 গ্রেড উপরে হলেও আমরা কিন্তু প্লেয়ার রিচ আউট করতে পারতাম বা ফাইন্ড আউট করতে পারতাম। তো আমরা কেন পারিনি? কারণ আমরা যে তাদেরকে খেলার সুযোগ দেই নেই, যারা আছে তাদেরকে নিয়ে আমরা স্টিক আউট করেছিলাম। তো এর থেকে আমরা বেরোতে পারি নাই। আজকে দেখেন কি পরিণতি হলো, আমরা প্লেয়ার খুঁজে পাচ্ছি না। এখন যে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেল, তারা যে বিদায় নেবে, এখন বিদায়ের পরে আমরা যে নতুন করে দল সাজাবো, এখন আমাদের আবার নতুন করে শুরু করতে হবে, মানে আমাদের পাইপলাইনে তো রেডি নেই। তো এটা হচ্ছে মূল কারণ। আমরা যদি ছোট ছোট সিরিজে, যেমন জিম্বাবুয়ের সাথে হোক বা পাকিস্তানের সাথে হোক, পাকিস্তানকে আমি ছোট দল বলতেছি, পাকিস্তান দেখেন যে ধরনের পারফরমেন্স দেখিয়েছে, তো তাদেরকে বড় দল বলার সুযোগ নেই। তারপর পাকিস্তানকে বাদ দিলাম, জিম্বাবু বলেন, আয়ারল্যান্ড বলেন, তাদের সাথে যখন আমরা সিরিজ খেলবো বা ঘরের মাটিতে যখন আমরা সিরিজ খেলবো, 2টা ম্যাচ খেলা জেতার পরে কিন্তু একটা ছোট প্লেয়ারগুলোকে সুযোগ দেওয়া উচিত। কিংবা যখন ওভারসিজে আমরা যাব, ওই ধরনের সিরিজে কিন্তু বি ক্যাটাগরি প্লেয়ার যারা আছে, আমাদের বেঞ্চে যারা এখন বসে থাকে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত, যেন তারা গ্রুম করতে পারে, যেন বড় আসরে বা বড় আসর শেষ হওয়ার পরে যখন তাদেরকে সরাসরি দলে ঢুকিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে মূল কারণ। এই কারণ ছাড়া তো অন্য কোনো কারণ আমার চোখে পড়ে না। আপনাদের যদি অন্য কোনো কারণ জানা থাকে, তারা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।